রাত প্রায় 12টা। লেনির ঘুম আসছিল না। নিজের ঘরেই ও পাক খাচ্ছিল। হঠাৎই ও দাঁড়িয়ে পড়ল নিজের বইয়ের আলমারির সামনে। সাজানো বইয়ের তাক থেকে ইংলিশ টু ইংলিশ ডিকশনারিটা খানিকটা দলছুট হয়ে এগিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল প্রমথেশবাবুর একটা বইয়ের র্যাকের দুটো বই কয়েক ইঞ্চি যেন এগিয়েছিল। সেটা দেখে ওর মনে হয়েছিল নিখুঁত সাজানো বইয়ের র্যাকে এটা একটা অসঙ্গতি। সঙ্গে সঙ্গে ও টেলিফোনে ধরল প্রমথেশবাবুকে। মেসোমশাই, আমি লেনি বলছি। আপনি কি শুয়ে পড়েছেন? না বাবা, শুতে তো রাত হয়ই, তারপর মন মেজাজও ভালো না, ঘুম আসছে না। আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে চাই। অসুবিধা আছে? নো প্রবলেম, তুমি চলে এসো, আমি দরজা খুলছি। বাবা মাকে বলে এসো কিন্তু। ফোন নামিয়ে রেখে ও সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। সোজা গিয়ে ঢুকলো প্রমথেশবাবুর স্টাডি রুমে। ফের গিয়ে দাঁড়ালো সেই বুক কেসটার সামনে। হ্যাঁ, তার দেখায় কোনো ভুল ছিল না। দুটো বই সামনের দিকে এগিয়ে এসেছে। ওখানে কি দেখছো লেনি? এই বুককেসের চাবিটা কোথায় মেসোমশাই? কেন, আমার টেবিলের ড্রয়ারেই আছে। তা দু একদিনের মধ্যেই আলমারি আপনি খোলেননি, তাই তো? হ্যাঁ। ভালো করে তাকিয়ে দেখুন তো, এই র্যাকের বাকি বইগুলো কিন্তু সিমেট্রিক্যালি সাজানো, কিন্তু 23 আর 24 নম্বর ভলিউমের বই দুটো সামনের দিকে কয়েক ইঞ্চি এগিয়ে আছে। তুমি কি বলতে চাইছো লেনি? আচ্ছা, এই বুককেসের চাবিটা দিন তো দেখি। প্রমথেশবাবু গিয়ে ড্রয়ার খুললেন। ড্রয়ারের ভিতর অনেকক্ষণ হাত দিয়ে খুঁজলেন। না, চাবিটা নেই। চাবি নেই তো? আশ্চর্য, চাবিটা তো বারবার এই ড্রয়ারেই রেখে দিতাম আমি। তা ড্রয়ার কি খোলা থাকতো? হ্যাঁ, কিন্তু কোনো ইম্পর্টেন্ট জিনিস তো আমি ওই ড্রয়ারে রাখি না। কোনো ডুপ্লিকেট চাবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, কিন্তু সেটা তোমার মাসিমার কাছে আছে। মাসিমাকে কি এত রাতে ডাকা উচিত হবে? আজ রাতে তোমার মাসিমার ঘুম হবে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা মেসোমশাই, হ্যাঁ বলো। চাবি নিয়ে মাসিমাকে সঙ্গে করে চলে আসুন, আর এই ব্যাপারটা যেন এই ফ্ল্যাটের কেউ না জানে। 3 মিনিটের মধ্যে চাবি নিয়ে দুজনেই হাজির। উর্মিলা দেবী বললেন, কি বাবা, আমার গণেশ পেয়েছো? আমার একটা ব্যাপার মনে হচ্ছে, ভুলও হতে পারে, তবুও দেখি। দিন, চাবিটা দিন। চাবি খুলে পাল্লা খোলা হলো। 23 আর 24 নম্বর ভলিউম দুটো টেনে বার করলো লেনি। ফাঁকা জায়গায় সোজা হাত গলিয়ে দিল। হাতটা যখন বার করলো, ওর হাতের তালুতে তখন সোনার গণেশ হাসছেন। ওই তো আমার গণেশ। প্রায় চিৎকার করে উঠলেন উর্মিলা দেবী। আহ মাসিমা, একদম চেঁচাবেন না। আপনার চেঁচামেচি শুনলে আসল চোরকে কোনোদিনও ধরতে পারবেন না কিন্তু। প্রমথেশবাবু থতমত খেয়ে গেছিলেন। খুব আস্তে উনি জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হলো লেনি? কাল সন্ধে থেকে আজ সন্ধে অবধি নিশ্চয়ই কোনো বাইরের লোক আসেনি। বাইরের লোক বলতে নিরূপম, সে তো গতকাল সকালে এসেছে। তার মানে আপনার নিকট আত্মীয় বা চেনা জানা কেউ, আমি এখন কারণ নাম করতে চাই না, মূর্তিটা চুরি করেছিল। সম্ভবত সেটা কাল সন্ধ্যের পর, গভীর রাতেও হতে পারে। আচ্ছা মাসিমা, আপনি কি রাত্রে ঘরের দরজা বন্ধ করে শোন? না। আচ্ছা মেসোমশাই, কাল রাত্রে আপনি কোন ঘরে শুয়েছিলেন? এখানে নয়, আমি আমার শোবার ঘরেই ছিলাম। তাহলে সন্ধে থেকে গভীর রাতের মধ্যে কেউ একজন আপনাদের ঘরে ঢুকেছিল। মূর্তিটা সে নিজের ঘরে রাখেনি। সব থেকে নিরাপদ জায়গা আপনার বইয়ের র্যাক। সে জানতো আপনার খোলা ড্রয়ারে চাবি থাকে। দুটো বই টেনে মূর্তিটাকে সেখানেই রেখে দেয়। স্বাভাবিকভাবেই দুটো বই একটু এগিয়ে থাকে। চাবি বন্ধ করে চাবি সমেত সে ফিরে আসে। ঠিক করে নেয় পরদিন সকালেই মূর্তিটাকে সরিয়ে ফেলবে। কিন্তু সে সুযোগ সে পায়নি, কারণ আজ ভোরবেলা থেকেই শোরগোল শুরু হয়ে যায়। ঘাড় নাড়াতে নাড়াতে প্রমথেশবাবু বললেন, ইউ আর 100% রাইট লেনি, কিন্তু এখন কি করতে চাও তুমি? আপনারা দুজন কিন্তু ভালো করে ভেবে নিন, এর সাথে কিন্তু আপনাদের ফ্যামিলির প্রেস্টিজ জড়িয়ে আছে। কিসের প্রেস্টিজ? প্রায় ধমকে উঠলেন প্রমথেশবাবু।
এটা একটা ক্রাইম। বিইং আ লয়ার, আমি চাই চোর ধরা পড়ুক। সেখানে নিকটাত্মীয় বলে ছাড় পাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে মূর্তিটা যেমন ছিল তেমন অবস্থাতেই থাকুক। তারপর আপনারা কাউকে কিছু জানতে দেবেন না। মূর্তিচোর মূর্তি নিতে আসবেই, কাল অথবা পরশু, যে কোনো দিন। দিনের বেলা নয়, রাতেই আসবে। পরের দিন রাত তখন প্রায় 2টো। প্রমথেশবাবুর ফ্ল্যাটের সব ঘরেই আলো নিভে গেছে, সবাই ঘুমোচ্ছে। স্টাডি রুম অন্ধকার, দরজাটা ভেজানো। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। স্টাডি রুমের দরজা ঈষৎ ফাঁক হলো। আপাদমস্তক কালো কাপড়ে মোড়া কেউ একজন ঘরে ঢুকলো। ছোট্ট একটা টর্চের আলো গিয়ে পড়ল আলমারির গায়ে। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে গেল আলমারির সামনে। আবার খুট করে একটা শব্দ হলো। আলমারির পাল্লা খুলে গেছে। আবার টর্চের আলো 23 আর 24 নম্বর ভলিউমের গায়ে। বই দুটো বেরিয়ে এলো। একটা ছায়া ছায়া হাত ফাঁকা জায়গায় ঢুকে গেল। বেরিয়ে এলো সোনার গণেশ। তখনই সঞ্জীব চৌধুরীর ভরাট গলা শোনা গেল। অল লাইটস অন। সুইচ বোর্ডের কাছে দাঁড়িয়ে লেনি পটপট করে সব সুইচগুলো অন করে দিল। তখন দেখা গেল আপাদমস্তক কালো কাপড়ে মোড়া একজন দাঁড়িয়ে আছে মাথা হেঁট করে। তার হাতের মুঠোয় সোনার গণেশ। সঞ্জীব চৌধুরী এগিয়ে গেলেন ছায়ামূর্তির কাছে। তীক্ষ্ণ গলায় বললেন, সো ইয়োর গেম ইজ ওভার মিস্টার অ্যাবডাক্টর। মূর্তিটা আর বাইরে নিয়ে যাওয়া গেল না। তার হাত থেকে মূর্তিটা কেড়ে নিয়ে সঞ্জীব চৌধুরী সেটা উর্মিলা দেবীর হাতে দিতে দিতে বললেন, এটাই তো আপনার কুলদেবতা। উর্মিলা বললেন, হ্যাঁ, কালই তো লেনি আমাদের দেখিয়ে দিয়েছিল। আজ সারাদিন আমি এই ঘরটা চোখে চোখেই রেখেছিলাম। হঠাৎই লেনি এগিয়ে এসে বলল, মাসিমা, এবার আমি যাই, আমার খুব ঘুম পাচ্ছে, কাল স্কুল আছে। সে কি, এই সময় তুমি চলে যাবে? দেখে যাবে না কে আমার মূর্তি চুরি করেছিল? মাসিমা, এটা এবার আপনাদের পারিবারিক ব্যাপার। যদিও আমি জানি কে এই কাজ করেছে। এবার পুলিশ অফিসার বার করবেন কেন সে এই কাজ করেছে, এটা ওনার দায়িত্ব। দুদিন আগের সঞ্জীব চৌধুরী আর আজকের সঞ্জীব চৌধুরীর মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। বেশ স্নেহপূর্ণ কণ্ঠে তিনি বললেন, আমার হিসেবে ভুল হয়েছিল। তোমাকে এচড়ে পাকা ছোকরা বলেছিলাম। সরি লেনি, তুমি হেলা ফেলার ছেলে নও। তোমার মুখ থেকেই শুনতে চাই, ও কে? খুব বিষণ্ণ মুখেই লেনি বলল, পায়ের দিকে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝবেন। সঞ্জীব চৌধুরী প্রায় চিৎকার করে উঠলেন। ও মাই গড, এ তো একটা মেয়ের পা। ততক্ষণে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েছিলেন প্রমথেশবাবু, আর উর্মিলা চিৎকার করে উঠলেন, নিতা, তুই শেষ পর্যন্ত তোর এই কাজ? তুই যে আমার বড় শান্তশিষ্ট মেয়ে। নিতা আর দাঁড়ানোর অবস্থায় ছিল না। সেখানেই সে অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। দিন চারেক পর রবিবার সকাল প্রমথেশবাবুর ড্রয়িং রুমে হাজির হয়েছেন সঞ্জীব চৌধুরী, প্রমথেশবাবু, উর্মিলা দেবী, পবিত্র আর লেনি। ছাড়া পেয়ে নিরুপম দিল্লি ফিরে গেছে। সবাই চুপচাপ। এক পর্ব চা খাওয়া হয়ে গেছে। পবিত্রই নীরবতা ভাঙল। কিন্তু অফিসার, নিতা হঠাৎ এই কাজ করলো কেন? আমাদের তো কিছুই বলছে না, কেবল কাঁদছে। আপনি কোনো মোটিভ পেলেন? একটা সিগারেট ধরিয়ে সঞ্জীব চৌধুরী বললেন, আজকাল আমরা নিজেদের জীবনে কেরিয়ার আর অর্থকরী সমস্যা নিয়ে এত ব্যস্ত হয়ে থাকি যে ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখাই সম্ভব হয় না। নিতার ক্ষেত্রে তাই হয়েছে। ও একটি ছেলের সঙ্গে ইনভলভড হয়ে পড়েছিল। ছেলেটি ভালো নয়, একটা অ্যান্টিক মাফিয়া দলের হয়ে ও কাজ করে। নিতার মুখেই একদিন প্রাচীন সোনার গণেশের কথা শুনেছিল। নিতাকে ও বলেছিল সোনার গণেশ যদি ওর হাতে তুলে দেওয়া যায় তাহলে সে নিতাকে বিয়ে করবে। নিতা খুব ইনোসেন্ট টাইপ, ও সেটাই বিশ্বাস করেছিল। আর তার রেজাল্ট যা হবার তাই হয়েছে। ভাগ্যিস নিতা মূর্তিটাকে বাইরে নিয়ে যেতে পারেনি। একবার যদি ওদের হাতে পড়তো তাহলে হয়তো আর ফিরে পাওয়া যেত না। প্রমথেশবাবু বললেন, তাহলে তো ছেলেটাকে এখনই অ্যারেস্ট করা দরকার। আচ্ছা, পুলিশকে আপনারা এত অকর্মণ্য ভাবেন কেন বলুন তো? দলবল সমেত ও এখন পিসিতে, আর দুদিন পিসিতে থাকা মানে
থাক সে কথা। নন্টে বলে ছেলেটা সব স্বীকার করেছে। একটা ভালো পাত্র দেখে এবার নিতার বিয়ে দিয়ে দিন। আর এসব ব্যাপার নিয়ে নিতাকে কোনো দিনও কিচ্ছু বলবেন না, এমনকি এই প্রসঙ্গে কোনো জিজ্ঞাসাবাদও করবেন না। ওর ভুলটা ওকেই ভাবতে দিন। ঠিক সেই সময় লেনি চুপিসারে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। বাধা দিলেন সঞ্জীব চৌধুরী। শ্রীমান কিংশোক চ্যাটার্জি। লেনি বলল, আমাকে সবাই আমার ডাক নামে ডাকে, লেনি। ও কিছু যায় আসে না, মুড়ি আর চাল ভাজা তো একই গোত্রের। আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। আপনারা পুলিশ, ইচ্ছা করলে সব জায়গায় যেতে পারেন। যাবেন? আমার মা বাবা এসব বিষয়ে খুবই লিবারেল। হ্যাঁ, হতেই হবে।